আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা 22 এপ্রিল 2026 সকালবেলায় ঘটেছিল দিল্লির আমার কলোনি নামের একটা এরিয়াতে। কলোনিটা ছিল ধনী প্রভাবশালী মানুষজনেদের একটা কলোনি। সেখানে একটা বাংলো ছিল, একজন আইআরএস অফিসার, তার স্ত্রী ছিল একজন ডক্টর। তাদের একমাত্র মেয়ে, বয়স ছিল 22 বছর। সে নিজের স্কুলের 12 ক্লাসে দিল্লির টপার ছিল। পরবর্তীকালে সে আইআইটিতে বিটেক পাশ করেছিল, কিন্তু তারপর তার ইচ্ছা হয়েছিল সে ইঞ্জিনিয়ার হবে না। সে চাইছিল যে সে একজন ইউপিএসসি পরীক্ষা দেওয়ার পরে আইএএস বা আইপিএস অফিসার হতে চায়। সেই জন্য সেই পরীক্ষার প্রিপারেশন শুরু করেছিল। তো ঘটনার দিন, প্রত্যেক দিন মা, বাবা আর সে তিনজনে সকালবেলায় 6টার সময় জিমে যায়। কিছুক্ষণ জিমে থাকে, তারপরে তারা সকাল 7:30 থেকে 7:45-র মধ্যে বাড়িতে ফিরে আসে। এটাই ছিল তার রোজকার রুটিন। সেদিনও কিন্তু তার বাবা আর মা সকালবেলায় 6টার সময় জিম যাওয়ার জন্য বেরিয়েছিল। বাবা মা মেয়েকে তুলে দিয়েছিল পড়তে বসার জন্য, আর বলেছিল যে আজ থেকে তোমাকে আর জিমে যেতে হবে না, তুমি এই সময়টাও নিজের পড়াশোনাতেই ব্যয় করো, যাতে পরে সব ঠিকঠাক হয়, এবারের পরীক্ষা হয়ে যাবে, তারপর তুমি জিমে যাবে। মেয়েও রাজি। বাবা মা চলে গেছিল জিমে, মেয়ে পড়াশোনা করছিল। মা বাবা যখন ফিরেছিল 7:45-র সময় সকালবেলায়, এসে দেখেছিল মেয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। মা যেহেতু ডক্টর, পালস চেক করে দেখেছিলেন মেয়ে আর বেঁচে নেই। তাও কিন্তু মা বাবা দুজনে মিলে পাশেই একটা হসপিটাল, সেখানে মেয়েকে নিয়ে গেছিলেন। সেখানে গিয়ে তারা জানতে পারেন মেয়ে আর বেঁচে নেই। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছিল তড়িঘড়ি, কারণ একটা হাই প্রোফাইল কেস ছিল। এবার পুলিশ প্রথমে সিসিটিভি গুলো চেক করছিল। এবার পুলিশ প্রথমে মা বাবার কাছে কিছু প্রশ্ন করে, তারপরে শুরু হয় তদন্ত। প্রথমেই যেটুকু সময় মা বাবা বাড়িতে ছিল না, সেইটুকু সময়ের মধ্যেই ঘটনাটা ঘটেছে বলে বাবা মায়ের মনে হয়। সেই জন্য পুলিশ ওই সময়টুকু সিসিটিভি ফুটেজ চেক করছিল। চেক করতে গিয়েই প্রথমেই একদম আর্লি মর্নিং, বিশেষ লোকজন ছিল না সেই এরিয়াতে, তবে একটা ছেলেকে দেখা যায় তাদের কলোনির মধ্যে ঢুকতে, তাদের কলোনিতে ঢুকতে, তাদের বাড়ির দিকে আসতে, আবারও কিছু পরে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে। পুলিশ আর মা বাবা সবাই বুঝতে পারে এই কিছুক্ষণের মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটা ওই ছেলেটাই ঘটিয়েছে যে এসেছিল বাড়িতে। এবার মা বাবা যখন ফুটেজটা দেখেছে, দেখেই তারা চিনতে পেরেছে যে ছেলেটা কে। ছেলেটার নাম রাহুল মিনা। রাজস্থানের আলবার ডিস্ট্রিক্টের রায়গড় নামের একটা জায়গার বাসিন্দা সে। 1.5 মাস আগে পর্যন্ত সে এই বাড়ির কাজের লোক ছিল। তার আগে 8 মাস মতো সে এই বাড়িতেই কাজ করেছিল। তাহলে যে ঘটনা ঘটিয়েছে সেটা রাহুল মিনা ঘটিয়েছে বলে পুলিশ বুঝে যায়। পুলিশ তাকে ধরার জন্য তার যে হোম টাউন আলবার ডিস্ট্রিক্টের রায়গড়, সেখানে চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে আলবার পুলিশও তাকেই খুঁজছে। এবার যখন দিল্লি পুলিশ আর আলবার পুলিশের মধ্যে কথা হয়, তখন দিল্লি পুলিশ জানতে পারে যে আলবারে সে একজন মহিলাকে রেপ করে সেখান থেকে দিল্লি পালিয়ে গেছিল। দিল্লিতে যাওয়ার পরে সে যে বাড়িতে কাজ করত সেই অফিসার আর সেই ডক্টরের বাড়িতে ঢুকে তাদের মেয়ের সাথে রেপ করে বাড়িতে যা কিছু দামি গয়না, ক্যাশ টাকা ছিল সবটা নিয়ে সে সেখান থেকে পালিয়ে গেছিল। পুলিশ তাকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তাকে দ্বারকা, দিল্লির এয়ারপোর্টের কাছের একটা এরিয়া, সেখানকার একটা হোটেল থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এবার পুলিশ তার জিজ্ঞাসাবাদ করে, যাদের সাথে সে এই ঘটনা ঘটিয়েছিল তার আশেপাশের লোকজনের বা আলবারে যে তার প্রতিবেশীরা ছিল সবার কাছে জিজ্ঞাসাবাদের পর যে ঘটনাটা পুলিশ জানতে পারে
সেটা হচ্ছে, যে ছেলেটা এই ঘটনা ঘটিয়েছে তার নাম রাহুল মিনা, বয়স 19 বছর, 12 পাস করেছে 90% নম্বর নিয়ে। সে ওই আইআরএস অফিসারের বাড়িতে গত 9 সাড়ে 9 মাস আগে থেকে কাজ শুরু করেছিল। দিল্লিতে তার এক কাজিন রয়েছে, তার মাধ্যমেই তার কাজটা ঠিক করা হয়েছিল। 8 মাস সে ওই ডাক্তার আর ওই অফিসারের বাড়িতে কাজ করেছিল। তারপরে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। সে চলে গেছিল নিজের গ্রামে। তার কিন্তু অনলাইন গেম খেলার একটা নেশা ছিল, পড়াশোনা আর করছিল না। গেম বলতে সে লুডো খেলছিল। অনলাইন লুডো খেলতে খেলতে সে 5 লাখ টাকা জিতে নিয়েছিল। তারপর থেকেই তার লুডোর প্রতি আগ্রহ, নেশা বেশি বেড়ে গেছিল। অন্যদিকে তার একজন প্রিয় বন্ধু যার নাম বিষ্ণু, বিষ্ণুও তার সাথে মাঝে মধ্যে লুডো খেলতো। বিষ্ণু 90,000 টাকা জিতেছিল আর রাহুল জিতেছিল 5 লাখ টাকা। সেই জন্য বিষ্ণু রাহুলকে বলে যে তুই খুব বেশি ভালো খেলিস, তুই আমার এই 90,000 টাকা নে, তারপর তুই লুডো খেল, তারপরে যখন টাকা পাবি তো সেই টাকা থেকে আমি তোকে কিছু অংশ দেব আর তুই আমাকে বাকি টাকাটা দিস। আমি খেললে যদি আবার হেরে যাই তাহলে তুই আমার টাকাটা নিয়ে খেল। রাহুল নিজের প্রতি খুব কনফিডেন্ট, তো সে বন্ধুর 90,000 টাকা নিয়ে খেলা শুরু করে। সে 90,000 টাকাটা হারিয়ে ফেলে, হেরে যায়। এবার বন্ধু কিন্তু মাঝে মধ্যেই বলছে যে আমার টাকা ফেরত দে, তুই আমার টাকা নষ্ট করে ফেলেছিস। এবার নিজের 5 লাখ টাকা সেটা দিয়ে খেলা শুরু করে রাহুল, কিন্তু সেটাও এক সময় হেরে গেছিল। রাহুলের কাছে আর টাকা নেই। রাহুল নিজের লুডো খেলার প্রতি এতটা আগ্রহী, যখন তখন বাড়ি থেকে যে কোনো ছোটখাটো জিনিস নিয়ে গিয়ে বিক্রি করে ফেলে। এমনকি তার ফোনটা পর্যন্ত বিক্রি হয়ে গেছে এই লুডো খেলার নেশায়। কিন্তু বন্ধু বিষ্ণু, সে কিন্তু তাগাদা দিতে ছাড়ে না। মাঝে মধ্যেই সে বলে যে আমার টাকা কিন্তু ফেরত দিতে হবে। এইভাবেই চলছিল। এদিকে বিষ্ণু, রাহুল আর বিষ্ণুর মা একটা গ্রামেরই বিয়ে বাড়িতে গেছিল। তিনজন বিয়েতে 10:30 পর্যন্ত ছিল। খাওয়া দাওয়া যখন হয়ে যায় রাহুল বিষ্ণুকে গিয়ে বলে যে চল বাড়ি যাই। বিষ্ণু বলে আমার মা এখন যেতে চাইছে না, তো তুই চলে যা। একটা বাইকে করেই কিন্তু তিনজন সে বিয়ে বাড়িতে গেছিল। বিষ্ণু বলে আমি মাকে নিয়ে পরে যাব, তুই চলে যা। রাহুলের বাড়ি ফিরতে ফিরতে একটা শয়তানি বুদ্ধি মাথায় আসে। সে সোজা চলে গেছিল বিষ্ণুর বাড়িতে। বিষ্ণুর বাড়িতে নক করতে বিষ্ণুর বউ ভেবেছিল বিষ্ণু আর তার মা এসেছে। সে দরজা খুলে ফেলেছিল। দরজা খুলতেই জোর করে ভেতরে ঢুকে পড়েছিল রাহুল। রাহুল মহিলার সাথে অসভ্য ব্যবহার করে, মহিলার রেপ করে। আর সেই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মহিলার ফোনটা কেড়ে নিয়েছিল আর হুমকি দিয়েছিল যে এই ব্যাপারটা তোমার হাজবেন্ড বা গ্রামের অন্য কোনো লোক বা পুলিশ স্টেশন যেন না জানতে পারে। যদি কেউ জানতে পারে তাহলে তোমার যে দুটো সন্তান রয়েছে তাদেরকে কিন্তু আর আমি জীবিত থাকতে দেব না। এটা বলে সে চলে গেছিল। সে যখন রাস্তার মোড়ে, তখন ওই গ্রামেরই একটা ছেলে, যার একটা ভাড়ার অমনি ভ্যান ছিল, তাতে সে শহরে যায়, শহর থেকে আসে, এইভাবে ভাড়া খাটে প্রত্যেক দিন। গ্রামের লোকরা অ্যাম্বুলেন্স হিসাবেও কিন্তু তার গাড়িটা ব্যবহার করে। তো সে গাড়ি নিয়ে যাচ্ছিল, মোড়ে দেখা হয়েছিল রাহুলের সাথে। রাহুল বলে সে যাবে আমার কলোনি দিল্লি, 180 কিলোমিটার দূরে। সেই ছেলেটা বলে অবশ্যই নিয়ে যাব, তবে আমাকে তোমাকে পৌঁছে দিয়ে আবার ফিরে আসতে হবে, 6,000 টাকা আমি ভাড়ায় নেব। রাহুল কিন্তু কোনো বার্গেনিং করেনি, এক কথাতেই মেনে নিয়েছিল, উঠে বসেছিল গাড়িতে। সেই গাড়িতে করে রাতারাতি তারা চলে গেছিল দিল্লিতে। ওই দিল্লির আমার কলোনির কাছে একটু দূরেই সে গাড়ি থামিয়ে নেমে যায়। নামার পরে রাহুল গ্রামের সেই গাড়ি ড্রাইভারকে বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি একটু পরে টাকা নিয়ে আসছি। গ্রামের সেই ড্রাইভার কিন্তু জানে না যে রাহুল আজকাল 1.5 মাস ধরে আর দিল্লিতে কাজ করে না। সে ভাবছিল হয়তো রাহুল এখনো দিল্লিতে কাজ করে, রাহুল সত্যি সত্যি টাকা নিয়ে আসবে। কিন্তু রাহুল আর টাকা নিয়ে ফিরে আসেনি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর
সেই ড্রাইভার নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেছিল। মনে ভেবেছিল যে রাহুল গ্রামের ছেলে, আজ নয় কাল গ্রামে আসবে, তখন টাকাটা ঠিক আদায় করে নেব। রাহুলকে সকালবেলায় 6:28 আমার কলোনির গেটের ভেতর দিয়ে ঢুকতে দেখা যায়। পরনে ছিল হলুদ শার্ট, কালো প্যান্ট আর জুতো। সে পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। 8 মিনিট পর অন্য আর একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজে সে ধরা পড়ে। সেখানে দেখা যায় আমার কলোনির ভেতরে সে, আমার কলোনিতে তাকে আগে সবাই চিনতো, সেখানে সে 8 মাস কাজ করেছিল, কেউ তাকে আটকায়নি, কেউ সেভাবে জানতো না যে ওই কলোনি থেকে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। তারা সবাই ভাবছিল যে এ হয়তো বাড়ি গেছিল, এখন এসছে। তো আরো কিছু লোকজনের সাথে সকালবেলায় সেই সিসিটিভি ফুটেজে তাকে কথা বলতেও দেখা যায়। তারপর সোজা সেই অফিসারের বাড়ির দিকে সে এগিয়ে গেছিল। 46 মিনিট পর 7:22 তাকে ওই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতে দেখেছিল পুলিশ টিম। ওই 46 মিনিটের মধ্যেই সে যা ঘটনা ঘটাবার সেটা ঘটিয়ে ফেলেছিল। সে ওই বাড়ির ভেতরে ঢুকলো কিভাবে, এই প্রশ্ন যদি মনে আসে, তো সেটার উত্তর হচ্ছে যে তাদের বাড়ির যে মেন দরজা সেটা একটা পাসওয়ার্ড দিয়ে খোলা যেত, আর সেই পাসওয়ার্ডটা ওই বাড়ির সব কাজের লোকরাই জানতো। রাহুলও যখন কাজ করতো সেখানে, রাহুলের ওই পাসওয়ার্ড জানা ছিল। রাহুল ওই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে সোজা ভেতরে চলে গেছিল, ভেতর থেকে সোজা চলে গেছিল দোতলায়, যেখানে তাদের মেয়ের রুম। রাহুল কিন্তু জানতো না যে মেয়ে বাড়িতেই রয়েছে। রাহুল যেহেতু বিষ্ণুর কাছে ধার নিয়েছিল, টাকা ফেরত দিতে হবে, সেই জন্য সে নিজের মাথায় একটা প্ল্যানিং করেছিল যে আগে যেখানে সে কাজ করত, তারা খুব ধনী ফ্যামিলি, তাদের বাড়িতে সব সময় ক্যাশ টাকা থাকে। তাদের বাড়িতে ভোরবেলায় যখন কেউ থাকবে না, সেই সময় গিয়ে কিছু টাকা পয়সা সোনা দানা যদি চুরি করে আনা যায়, তাহলে কিন্তু সব যে ধার সেটা দিয়েও দেওয়া যাবে, আর তারপরে আবার অনলাইন গেমও খেলা যাবে। সেই আশায় সে এসেছিল ওই বাড়িতে। সে উপরে উঠে গিয়ে যখন ওই বাড়ির 22 বছরের মেয়েকে দেখতে পেয়েছিল, মেয়ে কিছু বলার আগে, চিৎকার করার আগে, একটা ভারী জিনিস দিয়ে ওই বাড়ির মেয়েটার মাথায় সজোরে আঘাত করতে মেয়ে কিন্তু পড়ে গেছিল। এমন সময় রাহুল মিনা ওই মেয়েটার সাথে রেপ করেছিল। রেপ করার পর তার মনে পড়েছিল যে মেয়েটার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু তাদের বাড়ির যে লকারটা আছে সেটা খোলা যায়। সেই জন্য জোর করে সেই মেয়েটাকে টানতে টানতে এনে তার ফিঙ্গারপ্রিন্ট, তার বুড়ো আঙুলের ছাপ দিয়ে সেই লকারটা খোলার চেষ্টাও করেছিল, কিন্তু ঠিক মতো সেই প্রিন্টটা কাজ করছিল না। তাই জন্য লকারটাকে ভেঙে ওই কিছু সময়ের মধ্যেই সে 2.5 লাখ টাকা মূল্যবান কিছু গয়না বের করে ফেলেছিল। তাদের বাড়িতেই রাখা ছিল একটা কালো রঙের পিঠে নেওয়ার ব্যাগ, সেই ব্যাগে সে ওই মূল্যবান জিনিসগুলো ঢুকিয়ে রাখছিল। তারপরে চার্জারের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেয়েটাকে মেরে ফেলেছিল, কারণ মেয়েটা তাকে চিনে ফেলেছিল। মেরে ফেললে কিন্তু রাহুল মিনা আর ধরা পড়বে না বলেই তার ধারণা ছিল। সে মেয়েটাকে শেষ করে ফেলে। তারপরে তার প্যান্ট আর তার জুতোতে রক্ত লেগে গেছিল, মাথাতে যখন চোট করেছিল তখন রক্ত বেরিয়েছিল, সেই রক্ত তার প্যান্টে তার জুতোতে লেগে গেছিল, সেগুলো খোলে। আর ওই বাড়ির যে অফিসার, তার জামা প্যান্ট কোথায় থাকে খুব ভালোভাবে রাহুল জানতো। রাহুল সেখান থেকে একটা প্যান্ট নিয়ে এসে পরে নেয় সাদা রঙের। তারপরে 46 মিনিটের মধ্যে এই সমস্ত ঘটনা ঘটাবার পর তারপরে সে আবারও ওখান থেকে বেরিয়ে চলে যায়। আলবারে গিয়ে যখন পুলিশ তাকে পায়নি, পুলিশ এসেছিল দিল্লিতে। আলবারে রাহুল মিনার বাড়ি থেকে জানতে পেরেছিল যে রাহুল মিনা এতটাই অনলাইন গেমের প্রতি আসক্ত ছিল যে সে বাড়ির বিভিন্ন জিনিস চুরি করে বিক্রি করা শুরু করেছিল, ফোনটা পর্যন্ত বিক্রি করে ফেলেছিল, কারণ এত পাওনাদার ছিল তার। রাহুলের বাড়ি থেকেই রাহুলের এক খুড়তুতো দাদার অ্যাড্রেস পাওয়া গেছিল, যে দিল্লির পাশেই গুরুগ্রাম বা গুড়গাঁও সেখানে থাকতো। অন্যদিকে
বিষ্ণুর বউ পুলিশ টিমকে জানিয়েছিল যে তার ফোনটা রাহুল নিয়ে পালিয়ে গেছে। বোঝা যাচ্ছিল ফোনটা সুইচ অফ করা আছে, সেই জন্য লোকেশনটাও ট্রেস করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত বুঝতে পারা যায় যে ওই যে খুড়তুতো দাদা, তাকে সে সকাল 9টা থেকে কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপে কল করছে বারবার। উন্নত টেকনোলজির সাহায্যে পুলিশ টিম জানতে পারে যে রাহুল মিনা নামের ওই আততায়ী দ্বারকা বা দিল্লিতে এয়ারপোর্ট এরিয়াতে একটা হোটেলে সে রয়েছে। সেখানে পুলিশ যায়, যাওয়ার পর তাকে অ্যারেস্ট করে। এখনো তার জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে যাদের মেয়েকে এইভাবে সে মেরে ফেলেছে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা রাহুলকে কাজ থেকে বের করেছিলেন কেন, বা রাহুলের সাথে আপনাদের কি শত্রুতা। পার্সোনালি কোনো রকম শত্রুতা নেই, তবে রাহুল যখন তাদের বাড়িতে কাজ করত সে মন দিয়ে কাজ করতো না, সব সময় গেম খেলার চেষ্টা করত, যে ব্যাপারটা বাড়ির মালিক আর মালকিনের ভালো লাগছিল না। সেই জন্য তারা তাকে কাজ থেকে বের করে দিয়েছিল। আরো একটা কারণ ছিল যে রাহুল মিনা আশেপাশের সমস্ত দোকানদারদের কাছ থেকে মাঝে মধ্যেই ধার চাইতো, আর সেই দোকানদাররা ধারের টাকা ফেরত নেওয়ার জন্য বাড়িতে এসে পৌঁছাতো। সেটাও তাদের ভালো লাগছিল না, সেই জন্য তারা রাহুলকে বলেছিল তুমি যাও, আর কাজ করতে হবে না। কিন্তু কাজও এখান থেকে ছেড়ে দেওয়ার পর রাহুলের গেম খেলাটা আরো বেড়ে যায়। তারপরে এই ঘটনা সে ঘটিয়ে ফেলেছে। সে যে কোনো ভাবে টাকা পেতে চাইছিল, যে টাকাটা পাওয়ার পরে সে খেলতেও পারবে আর বন্ধুর কাছ থেকে যে টাকাটা নিয়েছিল সেটা ফেরত দিতেও পারবে, কিন্তু সেটা হলো না। অন্যদিকে অফিসার আর তার স্ত্রী নিজেদের জলজ্যান্ত মেধাবী ছাত্রী, যার সামনে ছিল একটা উজ্জ্বল ভবিষ্যৎ, তাকে অকারণ হারিয়ে ফেলেছে। একটা মস্তিষ্ক বিকৃত মানুষের আজব খেয়ালে একটা কম বয়সী বাচ্চা মেয়ে নিজের জীবন হারালো। রাহুল মিনা ওই অফিসারের বাড়ির কাজের লোক ছিল এক সময়, সেই জন্য সে খুব ভালোভাবে জানতো যে ওই বাড়িতে আরো দুটো কাজের লোক আছে, যারা একজন সকালে 8টায় আসে, অন্যজন সকাল 10টায় আসে। আর ওই বাড়ির যে অফিসার আর ডাক্তার, তারা দুজনে সকালবেলায় 6টা থেকে পৌনে 8টা পর্যন্ত বাইরে থাকে, বাড়িতে কেউ থাকে না। আর বাড়ির যে গেট কিভাবে খোলা যায় সে ব্যাপারটাও খুব ভালোভাবে জানতো সে। সেই সুযোগ নিয়েই একদম আর্লি মর্নিং এর টাইমটা সে বেছে নিয়েছিল সেই বাড়িতে গিয়ে চুরি করে টাকা বা গয়না নিয়ে বেরিয়ে চলে আসবে। কিন্তু মেয়েটা সেখানে ছিল, মেয়েটা তাকে চিনে ফেলে, দেখে ফেলে। তখনই রাহুলের মাথায় শয়তানি বুদ্ধি জেগে ওঠে, রেপ করে নির্মমভাবে ওই বাড়ির একমাত্র মেয়েকে মেরে ফেলে নিশ্চিন্ত মনে গটগট করে হেঁটে বেরিয়ে চলে আসে।